ওয়েলকাম টু বেঙ্গল এক্সাম। আজ আমরা ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের দর্শনের প্রথম মডেলের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। তো যে সমস্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আছে যেগুলো আমাদের খুব বেশি লিখতে হয় সেগুলো তো তোমরা বইয়েই পেয়ে যাবে, কিন্তু সমস্যা হয় কোথায়, যেগুলো বচন অর্থাৎ যুক্তি থেকে যেগুলো বচন করতে বলে সেগুলো আমরা অনেক সময় বই থেকে খুঁজে পাই না, সেগুলো একটু সমস্যা হয়। তো আমরা যুক্তি থেকে যে সমস্ত বচন আছে সেগুলো আমরা আজকে সলভ করার চেষ্টা করব। আর যে সমস্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আছে সেটাও আমরা সলভ করার চেষ্টা করব, ওটা আমরা পরে করব। আগে আমরা কি করব, যে সমস্ত যুক্তি আছে সেগুলো আমরা বচনে রূপান্তর করার চেষ্টা করব। তো একের দাগের দেখো, অথবাতে বলেছে কি কিছু যুক্তি দিয়েছে, সেই যুক্তিগুলোকে বচনে রূপান্তর করতে এবং তার ব্যাপ্যতা নির্ণয় করতে। তার মধ্যে এখানে দেখো একটা লিখে রেখেছি আমি আগে থেকেই, যে সাদা হাতি আছে। সাদা হাতি আছে, একে কি করতে, প্রথমে আমাকে বচনে রূপান্তর করতে হবে। তো বচনে রূপান্তর করলে আমরা পাবো কি, কোনো কোনো হাতি হয় সাদা প্রাণী। যখনই আমরা বচনে রূপান্তর করলাম, তাই বচনের রূপান্তর আমরা কী পেয়েছি, আয় বচন। এইভাবে যেভাবে আমি লিখেছি ব্যাকেট দিয়ে সেভাবে লিখবে পরীক্ষার সময়, আয় বচন। এবার আয় বচনের ব্যাপ্যতা আমরা কিভাবে নির্ণয় করব? আয় বচনের ব্যাপ্যতা নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে, আয় বচনের যে ব্যাপ্যতা নির্ণয়ের সূত্র আছে সেটা আমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। শুধুমাত্র আয় বচন বলে নয়, যে সমস্ত আমাদের চারটে বচন আছে এ, ই, আই, ও, এই চারটে বচনের ব্যাপ্যতার যে সূত্রটা আছে সেগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে, তবে আমরা ব্যাপ্যতা নির্ণয় করতে পারবো, না হয় কিন্তু পারবো না, ভুল হয়ে যাবে আমাদের ব্যাপ্যতা নির্ণয় করা। তো আমরা এখানে কি পেয়েছি, আয় বচন পেয়েছি। আয় বচনের ব্যাপ্যতার নিয়ম হবে, আয় বচন উদ্দেশ্য ও বিধেয় উভয় পদকে অব্যাপ্য করে। আয় বচন কি করে, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ উভয় পদকে অব্যাপ্য করবে। আমরা যে বচনটা লিখেছি দেখো, বচনে উদ্দেশ্য পদ হচ্ছে হাতি আর বিধেয় পদ হচ্ছে সাদা প্রাণী। তাহলে আমরা যখন পরীক্ষায় লিখব তখন আমরা এইভাবে লেখার চেষ্টা করবো, লিখব উদ্দেশ্য পদ সমান দিয়ে হাতি, বা তোমরা কেউ কেউ তীর চিহ্ন দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা হবে না পরীক্ষার সময়। উদ্দেশ্য পদ সমান হাতি দিয়ে এইভাবে ব্যাকেটে অব্যাপ্য, বিধেয় পদ সমান সাদা প্রাণী, যেটা আমরা পেয়েছি ওখানে সেটা অব্যাপ্য। যেহেতু এখানে আয় বচনে উভয় পদ অব্যাপ্য বলেছে, সেজন্য উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদ কি হবে, অব্যাপ্য হবে। এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, বলছে রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। এবার এই যে লাইনটা আছে কদাচিৎ, এই কদাচিৎ, তারপরে খুব কম সংখ্যক, তারপরে ক্বচিৎ, অল্প সংখ্যক, বেশি কিছু নয়, এরকম টাইপের যখন শব্দ যুক্ত থাকবে কোনো যুক্তিতে, তখন সেটাকে মাথায় আমাদের সবসময় মনে রাখতে হবে, ও বচনের রূপান্তর করতে হবে। মনে রাখতে হবে, এই কদাচিৎ, খুব অল্প সংখ্যক, কিছু অল্প, এরম এরম টাইপের যদি কোনো যুক্তিতে শব্দ যুক্ত থাকে তাহলে আমাদের সেটা সব সময় ও বচনে রূপান্তর করতে হবে। সেটা হ্যাঁ বাচকই থাক আর না বাচকই থাক, সেটা আমাকে ও বচনে রূপান্তর করতেই হবে, তাছাড়া কোনো কিছু করা যাবে না। তাহলে আমরা যখন এটাকে এলএফ রূপান্তর করব, এলএফ যখন করব তখন কি হবে, কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ। যেহেতু কদাচিৎ আছে সেটাকে কী করতে আমাদেরকে ও বচনে রূপান্তর করতে হয়েছে। আর কথা আমরা বলি, এই যে এলএফ জিনিসটা, যে কোনো বচন বা যুক্তি থেকে বচন করার জন্য এলএফ কথাটা কিন্তু লিখতেই হবে। এলএফ এর ফুল ফর্ম হচ্ছে লজিক্যাল ফর্মুলা, দিয়ে শুরু করতে হবে বচন করা। বেশ, এটা আমাদের কি এসছে, ও বচন এসছে। তাহলে আমরা একইভাবেই ও বচনে কিন্তু ব্যাপ্যতা নির্ণয় করব। ও বচনের ব্যাপ্যতা নির্ণয়ের সূত্রটা হচ্ছে, ও বচন উদ্দেশ্য পদকে অব্যাপ্য করে কিন্তু বিধেয় পদকে ব্যাপ্য করে। তাহলে আমরা আগের মতনই যেভাবে লিখেছি সেইভাবে লিখব, উদ্দেশ্য পদ, এখানে উদ্দেশ্য পদ কি, রাজনীতিবিদ, আর বিধেয় পদ হচ্ছে সৎ, সেই জন্য উদ্দেশ্য পদ কি লিখেছি, রাজনীতিবিদ, এবং সেটা আমরা সূত্র অনুযায়ী কী হয়েছে, অব্যাপ্য হয়েছে। আর বিধেয় পদ কি বলেছে, ব্যাপ্য বলেছে করতে, সেটা আমরা ব্যাপ্য করেছি। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটা যেটা বলেছে, নিরামিষাশী বাঘ নেই। অবশ্যই বাঘ তো নিরামিষ হয় না, বাঘ তো মাংসাশী প্রাণী। এটাকে যখন আমরা বচনে রূপান্তর করব তখন আমরা কিসে করব, ই বচনে করব। অর্থাৎ ই বচন যখন করব আমরা তখন কি হবে, কোনো বাঘ নয় নিরামিষাশী। যেহেতু আমাদের এখানে ই বচন এসছে,
ই বচনের ব্যাপ্যতার সূত্র কি? ই বচন উদ্দেশ্য আর বিধেয় উভয় পদ কি করে? ব্যাপ্য করে। সেজন্য একইভাবেই আবার যেভাবে আগেরগুলো করেছি সেইভাবে করব। উদ্দেশ্য পদ, এখানে উদ্দেশ্য পদকে বাঘ হচ্ছে উদ্দেশ্য পদ, তাহলে বাঘ হচ্ছে ব্যাপ্য, আর বিধেয় পদ কি? বিধেয় পদ হচ্ছে নিরামিষাসী, সেটা হবে ব্যাপ্য। কারণ আমরা এখানে আগে বলেছি কি ই বচনের দুটোই পদকে কিন্তু ব্যাপ্য করছে, সেই জন্য এখানে আমরা দুটোই ব্যাপ্য হয়েছে। 4 নম্বর দেখো, কেবলমাত্র দার্শনিকরা সুখী। কেবলমাত্র দার্শনিকরা সুখী, তাহলে এখানে দেখো কেবলমাত্র বা শুধুমাত্র এই সমস্ত শব্দগুলো যদি যুক্ত থাকে সেটাকে কি বচনে করবো? আমরা এ বচনে করব। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাকে, কি যখন এ বচনে রূপান্তর করব কখনোই কিন্তু আগে দার্শনিক লিখবো না, আগে লিখবো সুখী, অর্থাৎ শেষে যেটা আছে বা বিধেয়টাকে আগে লিখবো, উদ্দেশ্যটাকে পরে লিখবো। যখন আমরা এলএফে রূপান্তর করব তখন কি হবে? সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক। আমরা কখনোই লিখতে পারবো না কি সকল দার্শনিক হয় সুখী ব্যক্তি, যেহেতু আমাদের এখানে কেবলমাত্র আছে সেহেতু আমাদেরকে এইভাবেই লিখতে হবে। তাহলে আমরা এখানে কি বচন পেয়েছি? এ বচন। তাহলে এ বচনের ব্যাপ্যতা নির্ণয়ের সূত্র হচ্ছে এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে কিন্তু বিধেয় পদকে অব্যাপ্য করে। তাহলে এই সূত্র নিয়ে কি হয়েছে? একইভাবে লিখতে হবে উদ্দেশ্য পদ সমান সুখী, যেটা আমাদের ব্যাপ্য হয়েছে, আর বিধেয় পদ সমান দার্শনিক, যেটা আমরা কি হয়েছে? অব্যাপ্য হয়েছে। বেশ, একের দাগের অথবা তাহলে আমাদের শেষ হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পারছো জিনিসগুলো কীভাবে হচ্ছে। না বুঝতে হলে আবার রিপিট করে দেখো, বুঝতে পারবে। 3 দাগের অথবাতে দেখবে কিছু বচন বা যুক্তি দেওয়া আছে বচন করার জন্য। সেখানে বলেছে নিচে 4টে যুক্তি দেওয়া আছে, সেই যুক্তিটাকে বিবর্তনের আবর্তন করতে হবে। অর্থাৎ প্রথমে যুক্তিটাকে বচনে রূপান্তর করব, যেটা আমি এলএফ লিখেছি। সেই বচনটাকে কি করব? বিবর্তন করব। বিবর্তন করে বিবর্তনের আবর্তন, অর্থাৎ এই বিবর্তনকে দেখে আমরা কি করব? আবর্তন করব। তো প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো, সাধারণত মানুষ হয় দয়ালু। সাধারণত থাকলে কোনো কোনো হয়, তাহলে কোনো কোনো মানুষ হয় দয়ালু। এটা হচ্ছে আমরা কি বচন পেয়েছি? আয় বচন। আয় বচনের যখন আমরা বিবর্তন করব তখন কি হয়? সেটা ও বচন হয়ে যায়। মনে রাখতে হবে এই বিবর্তনের যে নিয়মগুলো আছে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আয় বচন থেকে কি বচন হয়, ই বচন থেকে কি বচন হয়, এ বচন থেকে কি হয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এক্ষেত্রে যখন আয় বচন এসছে, তাহলে আয় বচন থেকে বিবর্তনের নিয়ম হচ্ছে ও বচন। যখনই আমরা ও বচন করব তখন দেখো জিনিসটা ভালো করে লক্ষ্য করবে, কোনো কোনো মানুষ হয় দয়ালু ছিল, কোনো কোনো মানুষ নয় অদয়ালু। দেখো ও বচনে তো কোনো কোনো নয় হয়, সেজন্য কোনো কোনো নয় বসেছে। আর মানুষ কি বলেছে? অদয়ালু। এটা মাথায় রাখতে হবে বিবর্তন যখন করব, অর্থাৎ লজিককে কোনো একটা বচনকে যদি আমি বিবর্তন করি সব সময় বিধেয়ের আগে অ লাগাতে হবে, বিধেয়ের সঙ্গে কি যুক্ত হবে? অ যুক্ত হবে, যেটা আমাদের এখানে হয়েছে, অযুক্ত হয়েছে। সেজন্য দেখো কি হয়েছে? কোনো কোনো মানুষ নয় অদয়ালু। দয়ালু ছিল, সেটা কি হয়েছে? অদয়ালু হয়েছে। এরপর এই ও বচন পেয়েছি বিবর্তন করে, আমরা এই বিবর্তনের আবর্তন করব, অর্থাৎ ও বচনকে দেখে কি করব? বিবর্তন করব, যেটা আমাদের কি হবে? সম্ভব নয়। মনে রাখতে হবে ও বচনের যখন আমরা আবর্তন করতে যাব, ও বচনের যেটা বিবর্তন বেরিয়েছে যেটা যখন আবর্তন করব আমরা তখন কি হবে? সেটা সম্ভব নয়। পরীক্ষার সময় তাই লিখবে সম্ভব নয়। এরপর দেখো 2 নম্বরটা কি বলেছে? বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। কি বলেছে? বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। যখন আমরা এটাকে লজিকে নিয়ে যাব তখন কি হবে? কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার, কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার। এটা আমরা কি বচন পেয়েছি? ই বচন পেয়েছি লজিক করে। এবার এটাকে সেম একইভাবেই আগেরটা যেভাবে করেছি আমরা সেম একইভাবে করব। কি? প্রথমে বিবর্তন করব। বিবর্তন আমরা কি পেয়েছি? আমাদের মনে রাখতে হবে ই বচন থেকে ই বচনে যদি আমরা বিবর্তন করি তাহলে এ বচন পাবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ই বচনের বিবর্তন করলে এ, তাহলে এতে সকল হয় লিখতে হয়। তাহলে আমরা এখানে কি লিখব? সেম একইভাবে আগের মতনই সকল বর্গক্ষেত্র হয় অবৃত্তাকার। আমি আগেই বলেছিলাম কি বিধেয় পদের সঙ্গে যখন বিবর্তন করব তখন বিধেয় পদের সঙ্গে অ একটা যুক্ত করতে হবে, যেটা এখানে করেছি। এরপর কি করব? এ বচনকে দেখে আমরা কি করব? বিবর্তনের আবর্তন। এই তো বিবর্তন বেরিয়েছি, এবার বিবর্তনে কি করব? আবর্তন করব। যখন আমরা আবর্তন করব তখন কিরম দাঁড়াবে? মনে রাখতে হবে যখন এ বচনের বিবর্তন হয়েছে, এটা বিবর্তনের যখন আবর্তন করতে যখন এ থেকে আয় হয়, এ থেকে কি হয়? আয়। তাহলে এক্ষেত্রে কি হবে? কোনো কোনো অবৃত্তাকার হয় বর্গক্ষেত্র। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে,
বচন থেকে আমি যদি বচন থেকে যদি আবর্তন করি বা বিবর্তন থেকে যদি আমি আবর্তন করি, তাহলে সবসময় কি হয়, উদ্দেশ্যটা বিধেয় হয়ে যাবে আর বিধেয়টা উদ্দেশ্য হয়ে যাবে। দেখো এখানে দেখো, সকল বর্গক্ষেত্র হয় অবৃত্তাকার। এখানে কি হবে, কোনো কোনো অবৃত্তাকার, মানে বিধেয়টা উদ্দেশ্য হয়ে গেছে, আর এখানে যেটা উদ্দেশ্য ছিল সেটা কিন্তু বিধেয়ের জায়গায় চলে এসছে। বুঝতে পারলে কি বললাম? বেশ, এরপর দেখো 3 নম্বরে বলেছে সব সাধু ধার্মিক নয়। তো সব কথাটা থাকলে কোনো কোনো জিনিসটা করতে হয়, যখন বচনে করবো সব, কোনো কোনো করতে হবে। আর তো নয় আছে, মানে এটা আমরা বুঝতে পারছি কি সব মানে কোনো কোনো, আর নয় আছে মানে ও বচন করতে হবে। তাহলে সব সাধু ধার্মিক নয়, এর যখন আমরা লজিক করব, বচনে রূপান্তর করবো, তখন কি হয়, কোনো কোনো সাধু নয় ধার্মিক। আমরা কোন বচনে পেয়েছি, আমরা পেয়েছি ও বচনে। ও বচনের যখন আমরা বিবর্তন করব তখন আয় হয়। ও বচনের বিবর্তন দেখো এখানে কি আছে, আয় হবে ও বচনের বিবর্তন করলে। তো যখন বিবর্তন করব তখন কি হয়ে দাঁড়াবে, কোনো কোনো সাধু হয় অধার্মিক। সেম প্রসেস, একই জিনিস হয়েছে, শুধু এখানে ধার্মিকটা কি হয়েছে, অধার্মিক হয়ে গেছে, ব্যাস, আর কিছু নেই। কারণ আমরা বলেছি, আমরা জানি কি যখন বিবর্তন করব তখন একটা বিধেয় পদের সঙ্গে যুক্ত করতে হয়, সেটা আমরা করলাম। এবার আই বচনের কি করব আমরা, বিবর্তনের আবর্তন যেহেতু বলেছে, তাহলে আই বচন তো বিবর্তন করেছি, তাহলে বিবর্তনের আবর্তন করলে কি হয়, আই বচনের আবর্তন আই পাবো। আমরা যদি আই বচনের আবর্তন করি তাহলে আমরা কি পাবো, আই পাবো। আমরা যখন আই করতে যাবো তখন কি হবে, কোনো কোনো অধার্মিক হয় সাধু। আবার আমি একই কথা বলছি, সবসময় কিন্তু যখন আবর্তনে যাব আমরা, উদ্দেশ্য আর বিধেয় কিন্তু চেঞ্জ করতেই হবে আমাকে, নাহলে কিন্তু লজিকটা পুরোপুরি ভুল হয়ে যাবে। দেখো কোনো কোনো সাধু হয়, যেমন আগেটা ছিল কোনো কোনো সাধু হয় অধার্মিক, সেম প্রসেস, কোনো কোনো অধার্মিকটা আগে চলে আসছে, সাধুটা কিন্তু পরে চলে যাচ্ছে। বোঝা গেছে কি বললাম? বেশ, 4 নম্বরে দেখো কি বলেছে, প্রত্যেক কবি হন দার্শনিক। প্রত্যেক কথাটা আছে, মানে আমরা কি করবো, এ বচনে রূপান্তর করব, প্রত্যেক থাকলে। তোমরা যেগুলো যারা যুক্তি থেকে বচনে রূপান্তর করার যে সূত্রগুলো আছে, সেটা যারা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে পড়নি বা ভুলে গেছো, তারা কিন্তু আবার রিভাইজ একবার করে নাও, কারণ খুব অসুবিধা হবে যদি আমরা এই যুক্তি থেকে বচনে রূপান্তর করার নিয়মগুলো না জানি, খুবই প্রবলেম আমরা পড়বো পরীক্ষার সময়। তাহলে দেখে নাও, প্রত্যেক কবি হন দার্শনিক। এই যখন এলএফে পরিণত করবো, লজিককে পরিণত করবো, তখন কী হবে, সকল কবি হন দার্শনিক। আমরা কী বচন পেয়েছি, এ বচন, আমরা পেয়েছি এ বচন। এবার এ বচনের বিবর্তন কি হয়, ই বচন হয়। এ বচনের বিবর্তন মনে রাখতে হবে কী হয়, ই বচন হয়। যখন ই বচনে পরিণত করবো তখন কী হবে, কোনো কবি নয়, সেম প্রসেস, দার্শনিক ছিল অদার্শনিক হয়েছে। একইভাবে ই বচনের আবর্তন কি হয়, ই বচনই হয়। ই বচনের আবর্তন ই হয়, তাহলে ই বচনের আবর্তন ই করবো, তখন কি হবে, কোনো অদার্শনিক নয় কবি। দেখো উদ্দেশ্যটা, বিধেয়টা উদ্দেশ্য হয়ে গেছে, এখানে যে উদ্দেশ্য কবি ছিল, বিধেয় চলে গেছে। খুব সিম্পল জিনিস কিন্তু এগুলো শুধু মাথায় একটু ভালো করে ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে? এরপর দেখো তোমাদের ন্যায় সম্বন্ধিত কিছু প্রশ্ন দিয়েছে WBTS পেপারে 4-এর দাগের দেখো দিয়েছে যে দুটো দেখবে 4+4, মানে দুটো থাকে 8 নম্বরে 4+4 করে, সে তোমাকে দুটোই তোমাকে তার যে দোষ নির্ণয় করতে হবে, মানে হচ্ছে বৈধতা নির্ণয়ের যেগুলো থাকে। তো দুটো দেখো কোশ্চেন, যে সমস্ত তোমাদের টেস্ট পেপারে যেটা আছে সেটা আমি দেখো সলভ করার চেষ্টা করছি। এবার দেখে নাও, যেটা আছে 4-এর দাগের একটা, সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী, এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। এটা কী দেওয়া আছে কোশ্চেন। যখন আমরা যুক্তি বা বচনে রূপান্তর করব তখন আমাদের কী হয়, সকল কাপুরুষ হয় মিথ্যাবাদী, এই কথাটা আগে লিখতে হবে। সে হয় মিথ্যাবাদী, অতএব সে হয় কাপুরুষ। এটা আমাদের এই যে নিয়মগুলো, এটা আমাদের খুব জানতে হবে যে কেননা, মানে এই যে জিনিসগুলো হচ্ছে কি, কোনটা সিদ্ধান্ত হবে, কোনটা 2 নম্বর লাইন লিখবো, কোনটা প্রথম লাইন লিখবো, এটা নির্ভর করবে কিছু কিছু সূত্র আছে সেই সূত্রের উপর, যেমন কেননা, সুতরাং, অতএব, এগুলোর উপর নির্ভর করছে। এখানে আমাকে মাথায় রাখতে হবে যে কেননা দিয়ে কোনো যদি শব্দ যুক্ত থাকে, তাহলে কেননার আগেরটা হয় সিদ্ধান্ত, কেননার আগের লাইনটা হবে সিদ্ধান্ত। কেননা দিয়ে যে যুক্ত শব্দটা আছে সেটা হবে অপ্রধান আশ্রয়ের বাক্য, অর্থাৎ 2 নম্বরের, এবং শেষে যে লাইনটা আছে সেটা সবসময় প্রথমে বসবে। অর্থাৎ দেখো কী হচ্ছে, মিথ্যাবাদীরা
সর্বদাই কাপুরুষ। এই যে লাইনটা আছে এটা এই বচনে করেছি, সকল কাপুরুষ হয় মিথ্যাবাদী। তারপর দেখো কেননার সঙ্গে যুক্ত কি আছে, সে মিথ্যাবাদী, অতএব সে তাহলে কি হয়েছে, সে হয় মিথ্যাবাদী, যখন বচনে করবো এই বচন হবে, আর সে কাপুরুষ, তাহলে এখানে যখন আমরা অতএব দিয়ে কি লিখবো, সে হয় কাপুরুষ। তাহলে তিনটে দেখো আমাদের এ বচন এসছে। আর হ্যাঁ, বৈধতা যখন নির্ণয় করতে বলবে বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকমভাবে থাকতে পারে, ঠিক আছে। তো আমাদের যেটা বেস্ট হবে, সব থেকে ভালো হবে, যদি নাম্বারটা ঠিকভাবে পেতে চাও তাহলে এভাবে লিখবে। প্রথমে হয়তো যুক্তি লিখলে, তারপরে যুক্তির আকার লিখবে, পয়েন্টগুলো দেবে ভালো করে, সংস্থান লিখবে, কোন সংস্থান আছে, মূর্তি স্থাপন করবে, দোষ নির্ণয় করবে, লাস্ট যেটা হচ্ছে ব্যাখ্যা বিচার। এই কটা পয়েন্ট কিন্তু দিতে হবে, তবে তোমরা ফুল নাম্বার পাবে, তাছাড়া কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো এই যে জিনিসটা আছে, একে যুক্তির আকার করা হয়েছে, সকল কাপুরুষ হয় মিথ্যাবাদী, অর্থাৎ সকল পি হয় এম। সকল কাপুরুষকে কি ধরেছি, পি ধরেছি, আর মিথ্যাবাদী হচ্ছে এম। তারপরে সে হয় মিথ্যাবাদী, এখানে সেটা কি হয়েছে, এস হয়েছে, তাহলে এস হয় এম, এস হয় এম। তারপরে দেখো কি আছে, সে অতএব সে হয় কাপুরুষ, অতএব এস হয় পি। এখানে মাথায় রাখতে হবে হেতুপদ বা হেতুবাক্য যেটা থাকে সেটা দুবার ব্যবহৃত হয়, সেটা হচ্ছে এম, ঠিক আছে। আর পক্ষপদ সাধ্যপদ যেটা আমরা জানি, কি পক্ষপদকে আমরা কি বলি, এস বলি, আর সাধ্যপদকে আমরা পি বলি, সেই হিসেবে আমাদের এটা হয় বা হয়েছে। এরপরে সংস্থান যখন নির্ণয় করব তখন খুব সিম্পল জিনিস, পি এম, তাহলে পি দাগ দিয়ে আমরা এম করব, আর কি নিচে কি আছে দেখো, এস এম, তাহলে এস দাগ দিয়ে এম। এবার দেখো এমটা কোথায় আছে, দেখো উপর নিচে পরপর আছে, সেই জন্য আমরা এই দাগটা টেনে দিয়েছি। প্রথমে এইখান থেকে এই দাগটা হয়েছে, বা এই যে পাশে আমি করে দেখাচ্ছি কি পি, পি হচ্ছে এম, পি হচ্ছে এম, আর হচ্ছে এস হচ্ছে এম, এস হচ্ছে এম। তাহলে এই যে এমটা কি আছে, ওপর নিচে আছে, সেই জন্য আমরা দাগটা কি হবে, এইরকম এরকম আসবে। তাহলে এই যে ইউ টাইপের দেখো, ইউটা তো নয়, উল্টো টাইপের ইউ যাকে বলা হয়, ঠিক আছে, সেই টাইপের যদি আসে সেটা তাহলে কি হবে, দ্বিতীয় সংস্থান হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের দেখবে সংস্থান টোটাল 4টে আছে, 4টে সংস্থান কিন্তু মাথায় রাখতে হবে কোনটা কীরকম সংস্থান হবে। দেখো এক একটা দেখবে জেডের মতন আছে, কোনোটা উল্টো জেডের মতো আছে। তাহলে এই যে জিনিসটা, এই ছবিটা দেখলে আমরা কি পাবো, দ্বিতীয় সংস্থান। মূর্তি যখন স্থাপন করবো, মূর্তিও খুব সহজ জিনিস। এই যে বচনটা এসছে আমাদের, দেখো এ এ এই, তাহলে এ এ লিখবো, এর কোন সংস্থান, এটা কত নম্বর, দ্বিতীয় সংস্থান, মানে 2 লিখবো, হাইফেন দিয়ে আমরা 2 লিখবো। এই তৃতীয় সংস্থান আসতো তাহলে 3 লিখতাম, চতুর্থ সংস্থান এলে 4 লিখতাম, এভাবে আমরা নির্ণয় করব, ঠিক আছে। এরপর দেখো এর দোষ কি হয়েছে, অব্যাপ্য হেতু দোষ। এই অব্যাপ্য হেতু দোষ কেন হলো, ঠিক আছে, এই কেন হলোটাই হচ্ছে ব্যাখ্যা বিচার। আমি কি করে বুঝলাম কি এটা অব্যাপ্য হেতুদোষ হলো, সেটা আমাকে ব্যাখ্যা বিচারে আমাকে কিন্তু ব্যাখ্যা করে লিখতে হবে। এই ব্যাখ্যা বিচারের বিশাল বড় একটা পার্ট, এটা যদি না লেখা হয় তাহলে কিন্তু ফুল নাম্বার তোমরা পাবে না। এই ব্যাখ্যা বিচার করার জন্য আমাদের কী কী করতে হবে, আমাদের জানতে হবে কি অব্যাপ্য হেতুদোষ কাকে বলে এবং এই দোষটা কখন ঘটে, সেটা আমাদেরকে জানতে হবে দোষ নির্ণয় করার জন্য। আমরা জানি কি ন্যায়ের 3য় নিয়ম অনুযায়ী কি হেতুপদকে উভয় যুক্তিবাক্যের মধ্যে একবার অন্তত কী হতে হবে, ব্যাপ্য হতে হবে। কিন্তু দেখো এই যে যে আমরা বচনগুলো পেয়েছি বা এই যে যুক্তিগুলো যেখানে আছে, এখানে কিন্তু হেতুপদ একবারও কিন্তু ব্যাপ্য হয়নি, সেজন্য কিন্তু এখানে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে। এরপর দেখো 2 নম্বরটা কি বলেছে, চকচকে, অর্থাৎ কি বলেছে, সরি, সব চকচকে বস্তু সোনা নয়, কমা হিরে সোনা নয়, সুতরাং হিরে চকচকে চকচক করে না। এটা যখন যুক্তি করব আমরা তখন কি করব, এখানে দেখো সুতরাং কথাটা আছে, তো সুতরাং দিয়ে যে শব্দটা যুক্ত থাকে যে বাক্যের সঙ্গে সেটাই সিদ্ধান্ত হয়। আর প্রথমে যে শব্দটা থাকবে সেটা হবে প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয়টা যা থাকবে সেটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। তো সহজ জিনিস, তাহলে আগেরটা কেননা দিয়ে জানলাম আমরা, এবার সুতরাং দিয়ে জানছি কি সুতরাং দিয়ে যে লাইনটা থাকবে সেটাই হবে সিদ্ধান্ত। আর যেটা প্রথমে সেটা প্রথম থাকবে, যেটা দ্বিতীয় থাকবে। তাহলে দেখো সব চকচকে বস্তু সোনা নয়, তাহলে আমরা যখন এইটুকু লাইনটাকে এইটুকু লাইনটাকে আমরা বচনে করবো তখন কী হবে, কোনো চকচকে বস্তু নয় সোনা। নেক্সট কী আছে, হিরে সোনা নয়, হিরে নয় সোনা, খুব সিম্পল জিনিস। সুতরাং হিরে চকচক করে না, অতএব হিরে নয় চকচকে বস্তু। আমরা কি করলাম, বচনে রূপান্তর করলাম ও যুক্তির আকারে প্রকাশ করলাম। সেম প্রসেস আকারটা হবে, কোনো পি নয় এম, এস নয় এম, অতএব এস নয় পি। একইভাবে হেতুপদ
তারপরে তোমার সাধ্যপক্ষ হেতুপক্ষ আর তোমার সাধ্যপদ হেতুপদ আর একটা হচ্ছে পক্ষপদ, এই তিনটে জিনিস ব্যবহার হয়েছে এসপিএম হিসাবে। সংস্থান করব একইভাবে, যেটা আগের বার করলাম একই। এখন দেখো দ্বিতীয় সংস্থান এসছে, মূর্তিভাবে একইভাবে করব, শুধু এর মূর্তি কী হয়ে যায় ও ই ই, দেখো যেভাবে আমরা লিখেছি এখানে আছে ও, যেখান থেকে দেখো ও ই ই, তাহলে ও ই ই দ্বিতীয় সংস্থান করে একটু বসেছি। এটি দোষ কী হবে? এই দোষটি হচ্ছে দুটি নর্থক যুক্তিবাক্যজনিত দোষ। এখানে সেম প্রসেস, ব্যাখ্যা বিচার করব। এই যে বুঝলাম কি এটা দুটি নর্থক জনিত দোষ, কিভাবে বুঝলাম সেটা আমাদের কিন্তু ওই ন্যায়ের সূত্র 3 নম্বর সূত্র অনুযায়ী লিখতে হবে। আবার ন্যায়ের সূত্র অনুযায়ী বলেছে দুটি নর্থক যুক্তিবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। দুটি নর্থক যুক্তিবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। কিন্তু এখানে সেই নিয়মটা কিন্তু কোনো পালন করা হয়নি, সেটাকে ভঙ্গ করা হয়েছে, তাই এটি দুটি নর্থক যুক্তিবাক্যজনিত দোষ ঘটেছে। এবার দেখো, আমরা তো অতক্ষণ থেকে যুক্তি বচন যুক্তি থেকে বচন রূপান্তর করলাম বা বচনগুলো আমরা আলোচনা করলাম। বাকি যে কোশ্চেনগুলো আছে, যেমন প্রথম কোশ্চেনটা দেখো কি আছে। প্রথম কোশ্চেনটা তোমাদের বলেছে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো এবং একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের বেঙ্গল এক্সাম অ্যাপে তোমরা কিন্তু নোটগুলো পেয়ে যাবে। যেমন এই নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, গুণ ও পরিমাণ অনুযায়ী বচনের শ্রেণীবিভাগ করো। এই কোশ্চেনের অ্যান্সারটা যেমন বেঙ্গল এক্সাম অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবে। ইনস্টল করার পর দেখবে ক্লাস 12-এর ফিলোসফি ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে হবে বচন চ্যাপ্টার 2 নম্বর যে প্রশ্নের উত্তরটা, সেখানে কিন্তু এই কোশ্চেনের উত্তরটা পেয়ে যাবে। শুধু এই কোশ্চেনগুলো নয়, যে সমস্ত আরও তোমাদের WBTA টেস্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি সবই পেয়ে যাবে। তো সেখান থেকে একটু চেষ্টা করো করে নেওয়ার, আর পরের মডেলের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর যদি এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সর্বশেষে বলি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার যে সমস্ত উচ্চ মাধ্যমিকের বন্ধুগুলো আছে তাদেরকে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবে। থ্যাংক ইউ।